শুভ সন্ধ্যা সবাইকে। আজ 18 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, বরাক উপত্যকায় ওয়াকফ আন্দোলন নিয়ে কোনো ধরনের প্ররোচনায় পা না দিতে আর্জি জানিয়েছেন গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, নদওয়াতুত তামিলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান মাজার ভুইয়া, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা সারিমুল হক এবং গৌহাটি হাইকোর্টের আইনজীবী আবুল হোসেন চৌধুরী। বরাকে আতাউর সারিমুলকে দায়িত্ব দিল মুসলিম পার্সোনেল ল বোর্ড। সংসদে বিলের বিপক্ষে ভোট দিয়েছেন যে 232 জন সাংসদ, তাদের মধ্যে 192 জনই অমুসলিম, বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। প্রচুর জলগুলার পর কংগ্রেসের টিকিটে ময়দানে নজরানা, জট কাটল মোহনপুর শালচাপড়ায়। 1 অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন বাড়বে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। নবম একাদশে বেসরকারি স্কুলের ছাত্রদের নথিভুক্ত করা যাবে না সরকারি স্কুলে। ভয় দেখিয়ে প্রার্থিত্ব প্রত্যাহার নিয়ে কংগ্রেসের অভিযোগ উড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ভোটে লড়াইয়ের আগেই গোটা রাজ্যে ছত্রখান কংগ্রেস, পঞ্চায়েতে 234 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের সিদ্ধান্তের পর আসাম তথা বরাক উপত্যকায় ওয়াকফ আন্দোলন নিয়ে কোনো ধরনের প্ররোচনায় পা না দিতে আর্জি জানিয়েছেন গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, নদওয়াতুত তামিলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান মাজার ভুইয়া, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা সারিমুল হক এবং উত্তর পূর্বাঞ্চল শরীয়ত সুরক্ষা পরিষদের সভাপতি গৌহাটি হাইকোর্টের আইনজীবী আবুল হোসেন চৌধুরী। শিলচরে এক সাংবাদিক সম্মেলনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, মুসলিম পার্সোনেল ল বোর্ড ওয়াকফ ইস্যুতে যে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেভাবে সারা দেশেই বর্তমানে ওয়াকফ আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদ চলবে। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে যে নির্দেশ দিয়েছে, তারই প্রেক্ষাপটে ওয়াকফ আন্দোলনে আরো সংযম ও সহনশীলতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন হাফিজ রশিদ। বরাক উপত্যকায় ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করতে চাইলে সারিমুল হক এবং তার অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন হাফিজ রশিদ। আন্দোলন যাতে কেউ বিপদে পরিচালিত করতে না পারে, সেজন্যই বরাক উপত্যকায় এই দুজনের উপর দায়িত্ব অর্পণ করেছে মুসলিম পার্সোনেল ল বোর্ড। আসামের ওয়াকফ আন্দোলন নিয়ে কোনো কর্মসূচি গ্রহণের আগে তার সঙ্গে যোগাযোগ করারও অনুরোধ জানিয়েছেন হাফিজ রশিদ চৌধুরী। এক প্রশ্নের জবাবে হাফিজ রশিদ বলেন, কাছাড় জেলায় 98টি নথিভুক্ত ওয়াকফ জমি রয়েছে, যার পরিমাণ 1559 বিঘা। হাইলাকান্দি এবং করিমগঞ্জে নথিভুক্ত ওয়াকফ জমির পরিমাণ যথাক্রমে 76 এবং 54 বিঘা। তবে এসব জমিতে যে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষও বসবাস করেন, সে ব্যাপারে উল্লেখ করেন তিনি। গুয়াহাটির বহু ওয়াকফ জমিতে প্রচুর হিন্দু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। সুতরাং এক শ্রেণীর লোক নতুন বিতর্কিত ওয়াকফ আইন নিয়ে জলগুলার যে চেষ্টা করছেন, তার কোনো ভিত্তি নেই। মনে রাখতে হবে, সাম্প্রদায়িক দৃষ্টিতে কোনো আইনকেই ব্যাখ্যা করা উচিত নয়, এতে ভোগীরা ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত হন। আতাউর রহমান মাজার ভুইয়া বলেন, সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে যারা ওয়াকফ আইনের ব্যাখ্যা করছেন, তারা ভারতীয় সংবিধানের মূল স্রোত থেকে বিচ্যুত হয়েছেন। কারণ ভারতীয় সংবিধান ওয়াকফ সম্পত্তির নিরাপত্তার দায়িত্ব আইন মারফত নিজের হাতে তুলে নিয়েছে। কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব গুলাজলে মাছ তোলার জন্য এই আইনের ভুল ব্যাখ্যা দিয়ে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা চালাচ্ছেন, কিন্তু তারা সফল হতে পারবেন না। এ ব্যাপারে হাফিজ রশিদেরও ব্যাখ্যা হচ্ছে, সংশোধিত ওয়াকফ আইনের বিপক্ষে সংসদে 232 জন সাংসদ ভোট দিয়েছেন, তার মধ্যে 40 জন হচ্ছেন মুসলিম সাংসদ, বাকিরা হিন্দু এবং অন্য সম্প্রদায়ের। সুতরাং সংশোধিত ওয়াকফ আইন হিন্দু সাংসদরা মন থেকে মেনে নিতে পারছেন না। ভোটাভুটি থেকেই তা পরিষ্কার হয়ে উঠেছে। এছাড়াও এদিনের বৈঠকে বক্তব্য রাখেন সারিমুল হক, গৌহাটি হাইকোর্টের অ্যাডভোকেট আবুল হোসেন চৌধুরী, তপোধীর ভট্টাচার্য সহ অন্যরা। বৈঠকে পৌরোহিত্য করেন সিআরপিসির উপদেষ্টা তপোধীর ভট্টাচার্য। এদিকে সিআরপিসির সম্পাদক প্রধান সাধনপুর কায়স্থ জনগণের কাছে আবেদন জানিয়ে বলেছেন, ওয়াকফ নিয়ে আইনি লড়াই চলছে, সুতরাং আইনি পথে তার সমাধানের রাস্তা খুঁজতে হবে। তাই এই আইন নিয়ে কোনো সাম্প্রদায়িক বিভাজন বা সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হলে তা সর্বশক্তি দিয়ে রুখবে সিআরপিসি। পরবর্তী খবরটি হলো, প্রচুর জলগুলার পর কংগ্রেসের টিকিটে ময়দানে নজরানা, জট কাটল মোহনপুর শালচাপড়ায়। মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে দুজনের নামে বিফোন দেওয়া হলেও শেষমেশ প্রার্থী হচ্ছেন নজরানা বেগম মজুমদার। নানা জলগুলা ও টাকা দিয়ে মনোনয়ন বিক্রির অভিযোগ উঠেছে এই কেন্দ্রকে ঘিরে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অন্যতম দাবিদার নাজিরা বেগম লস্কর নাম প্রত্যাহার করে নিয়েছেন। এরপরই জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল শিলচরে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, মোহনপুর শালচাপড়া কেন্দ্রে দলের টিকিটে ময়দানে রয়েছেন নজরানা বেগমই।
নজরানা ও নাজিরার নেপথ্যে রয়েছেন তাদের ভাসুর যথাক্রমে বকুল মজুমদার ও হুসেন আহমেদ চৌধুরী। দুজনেই কংগ্রেসের দীর্ঘদিনের কর্মী। তবে বকুল মজুমদার মধ্যে কংগ্রেস ছেড়ে প্রথমে ইউডিএফ ও পরে অগপতি যোগ দিয়েছিলেন, পরে আবার কংগ্রেসে ফিরে এসেছেন। অন্যদিকে হুসেন আহমেদ চৌধুরী জেলা কংগ্রেসের প্রবীণ নেতা। এবার দুজনেই তাদের ভাতৃবধূর জন্য টিকিট চেয়েছিলেন, তবে শেষমেশ দলের স্বার্থে রণভঙ্গে দিন হুসেন আহমেদ। কাটিগুড়া ব্লক কংগ্রেস সভাপতির বক্তব্য, দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনে কংগ্রেসের কট্টর কর্মী ও সমর্থক হিসেবে দলের সঙ্গে ছিলেন। দলের কাছে প্রথমবারের মতো নিজের ভ্রাতৃবধূর জন্য দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু মনোনয়ন পেয়েও শেষমেশ তা হাতছাড়া হয় স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের জন্য। তিনি সরাসরি দলীয় বিধায়কের প্রতি আক্ষেপ প্রকাশ করে বলেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খলিল উদ্দিন দ্বিধাগ্রস্ত ছিলেন। এর জন্য গত মঙ্গলবার অনুষ্ঠিত নাগরিক সভায় আক্ষেপ প্রকাশ করেন। কংগ্রেস রাজনীতির সঙ্গে দীর্ঘ সম্পর্ক অটুট থাকবে বলেও আশ্বস্ত করেন হুসেন। দল খারাপ নয়, কিন্তু দলের নেতৃত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেন। মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে দলের টিকিট দেওয়াকে কেন্দ্র করে যা ঘটেছে তা কংগ্রেসের জন্যই অবশ্যই নিরাশাজনক এবং অভাবনীয়, এবং এর জন্য বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে কাঠগড়ায় দাঁড় করান কংগ্রেসীরাই। টিকিটের জন্য বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ১০ লক্ষ টাকা দাবি করেছেন বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের সত্যতা মেলে দলেরই ব্লক সাধারণ সম্পাদক এনামুল হক লস্কর এবং আজিমুলের বক্তব্যে। বিধায়কের এই ভূমিকায় তারা রীতিমতো ক্ষুব্ধ এবং লজ্জিত। দলের সিনিয়র নেতা তথা ব্লক কংগ্রেস সভাপতির মতো মর্যাদাপূর্ণ আসনে থাকা একজনের সঙ্গে এভাবে প্রতারণা করার বিষয়টি হজম হচ্ছে না কাটিগুড়া কংগ্রেসের। ফলে টিকিট বিড়ম্বনাকে কেন্দ্র করে এই জেলা পরিষদ আসনে যথেষ্ট চাপে রয়েছে কংগ্রেস, রয়েছে যথেষ্ট ক্ষোভও। যদিও দলের স্বার্থে কাজ চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী। এদিকে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেছেন, হুসেন আহমেদ ও বকুল মজুমদার নিজেরাই দলের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছেন যে নজরানা বেগমই ময়দানে থাকবেন। এ নিয়ে দলের মধ্যে আর কোনো মতানৈক্য নেই। অভিজিৎ জানিয়েছেন, এই আসনে নির্বাচন পরিচালনার পুরো দায়িত্ব হুসেন আহমেদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। টাকা নিয়ে বি ফর্ম দেওয়ার যে অভিযোগ প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়া তুলেছেন, সেটা উড়িয়ে দিয়েছেন অভিজিৎ। তিনি বলেন, মাজার ভুইয়া এই অভিযোগ তুলেছেন মূলত কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে। ফলে কোনো সাফাই দেওয়ার থাকলে খলিল উদ্দিন দেবেন। পাশাপাশি অভিজিৎ বলেছেন, বড়খলার ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিট চেয়েছিলেন মাজার ভুইয়ার ভাই মতিউর রহমান। নিজের ভাইয়ের কাছ থেকেই তো আতাউর রহমান জেনে নিতে পারেন জেলা কংগ্রেস সভাপতি কোনো টাকা দাবি করেছিলেন কিনা, এমনটাও বলেছেন অভিজিৎ। পরবর্তী খবরটি হলো, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য সুখবর। ১ অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন বৃদ্ধি করা হবে। ডিফুতে এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি করার দাবি জানিয়ে আসছেন। তাদের এই দাবির প্রতি গুরুত্ব আরোপ করে রাজ্য সরকার ১ অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। কেবল বেতন বৃদ্ধি নয়, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের রাজ্য সরকারের তরফে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের এই পদক্ষেপের ফলে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। পরবর্তী খবরটি হলো, সরকারি প্রাদেশিকীকৃত ভেঞ্চার ও উচ্চতর মাধ্যমিক স্কুলে বেসরকারি কোনো স্কুলের নবম ও একাদশ শ্রেণীর ছাত্রকে নথিভুক্ত করা যাবে না। শিক্ষা দপ্তর এমনই সিদ্ধান্ত নিয়েছে। কামরূপের স্কুল ইন্সপেক্টর এ ব্যাপারে তার জেলায় এক নির্দেশ জারি করেছেন। তবে এটা শুধু যে একটি জেলাতেই হচ্ছে এমন নয়, সারা রাজ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করতে গত মাসেই বিজ্ঞপ্তি জারি করেছিল শিক্ষা দপ্তর। কামরূপের স্কুল ইন্সপেক্টরের নির্দেশে বলা হয়েছে, বেসরকারি স্কুল থেকে নবম ও একাদশ শ্রেণীর কোনো ছাত্রকে যদি সরকারি স্কুলের নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করা হয়, তাহলে সেই সরকারি স্কুলটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমন কড়া পদক্ষেপ কেন করা হলো? সূত্রে জানা গেছে, ইউডাইস কোড না থাকা সত্ত্বেও বিভিন্ন বেসরকারি স্কুলে ছাত্র ভর্তি করা হয়। পরে চূড়ান্ত পরীক্ষার আগে কোনো সরকারি স্কুল থেকে সেই ছাত্রদের নাম নথিভুক্ত দেখানো হয়। এ নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়ার পর শিক্ষা দপ্তর এমন কড়া পদক্ষেপ করেছে বলে সূত্রটি জানিয়েছেন। রাজ্য সরকারের এই নির্দেশে রাজ্যের বহু বেসরকারি স্কুলের অসংখ্য পড়ুয়া বিপাকে পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, ভয় হুমকি দিয়ে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বিভিন্ন কেন্দ্রের দলীয় প্রার্থীদের উপর বিজেপি বিধায়ক এবং অন্যান্য নেতারা চাপ সৃষ্টি করেছেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরা এবং সাংসদ প্রদ্যুৎ বরদলৈ যে অভিযোগ এনেছেন তা উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস সবসময় আসামকে বদনাম করার চেষ্টা করে। যদি তাদের দলের কোনো প্রার্থীকে হেনস্থা করা হয়, সে ব্যাপারে নির্দিষ্ট অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো অভিযোগ সামনে আসেনি। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরা এবং সাংসদ প্রদ্যুৎ বরদলৈ অভিযোগ করেছেন ডিজিপির কাছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কংগ্রেস প্রার্থী এজাহার দাখিল করেননি।
মুখ্যমন্ত্রী বলেন, মেম্বার পদে সর্বাধিক প্রার্থী রয়েছে। এবার যদি কিছু ঘটনা ঘটত তাহলে রাজ্যের চতুর্দিক থেকে খবর আসতো। স্থানীয়ভাবে কংগ্রেস প্রার্থীদের উপর চাপ সৃষ্টি করার কোনো খবর সামনে আসেনি। তিনি বলেন, 22,000 গ্রামে যখন নির্বাচন হবে তখন কোথাও না কোথাও ত্রুটি থাকতেই পারে। যদি সেসব ত্রুটির ব্যাপারে প্রশাসনকে জানানো হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন এবং পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রী বলেন, গন্ডগোল ছাড়া যাতে নির্বাচন ভালোভাবে হয় সেটাই আমি চাই, যাতে আসামের সুনামে শেখা না লাগে। প্রশ্ন উঠে পঞ্চায়েত নির্বাচনে ফলাফল কি হবে? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সম্পর্কে সবারই জানা রয়েছে। বিরোধীরা একজোট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করুক সেটাই চাই, কারণ বিরোধীরা একজোট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে বুঝতে পারবো বিধানসভা নির্বাচনের আগে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। পঞ্চায়েত নির্বাচনে মানুষের মনের কথা জেনে বিজেপি এগিয়ে চলেছে। পরবর্তী খবরটি হলো, ভোটের লড়াইয়ের আগেই গোটা রাজ্যে সত্রখান কংগ্রেস, পঞ্চায়েতে 234 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। পঞ্চায়েত নির্বাচনে লড়বে কি? লড়াইয়ের আগেই সত্রখান কংগ্রেস। গোটা রাজ্যেই দলের পঞ্চায়েত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের হিড়িক পড়েছে। বৃহস্পতিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। দেখা যাচ্ছে বহু জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ আসনের প্রার্থীর পদত্যাগের জোয়ার উঠেছে। পদত্যাগীদের বৃহদাংশই যোগ দিয়েছেন বিজেপিতে। অন্যদিকে প্রার্থী বাছাইয়ে লেনদেনের গুরুতর অভিযোগে বিদ্ধ হচ্ছে কংগ্রেস। দলের অনেক নেতাই প্রকাশ্যে বলছেন, লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে কংগ্রেস টিকিট। 30 থেকে 40 লক্ষ টাকা দর উঠেছে জেলা পরিষদ প্রার্থীত্বের। কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী রীতিমতো কামান দিকে বলেছেন, তার ভ্রাতৃবধূ নাজিরা বেগম লস্করের সঙ্গে প্রতারণা করা হয়েছে। উল্লেখ্য, মোহনপুর সালতাপড়া জেলা পরিষদ আসনে 2 জনকে বি ফর্ম দেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। পরে নাজিরাকে দলের প্রতীক চিহ্ন দেওয়ার জন্য রিটার্নিং অফিসারকে চিঠি দেন অভিজিৎ, কিন্তু বি ফর্ম পাওয়া দ্বিতীয় জন জনানা বেগম মজুমদার প্রথমে বি ফর্ম জমা দেওয়ায় তাকে কংগ্রেসের বৈধ প্রার্থী ঘোষণা করেন। আরো এ নিয়ে ক্ষোভ জাহির করে হুসেন চৌধুরী বলেছেন, দেদার টাকার খেলা হয়েছে, তার কাছেও 10 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কংগ্রেসের অভ্যন্তরীণ অবস্থার বিবর্ণ দশা প্রকাশ্যে চলে এসেছে। সব দেখে আগে অগ্নিশর্মা হয়ে একাংশ কংগ্রেস নেতা চিঠি দিয়ে দলের রাজ্য সভাপতি ভূপেন মোরাকি বলেছেন, কিভাবে টাকার খেলা কংগ্রেসের ভাবমূর্তিকে ধ্বংস করে দিয়েছে। এর উপর মনোনয়ন প্রত্যাহারের ধূপ পড়ে যাওয়ায় আরো মুখ পুড়েছে কংগ্রেসের। রাজ্য নির্বাচন কমিশন থেকে যা জানা গিয়েছে তাতে দেখা যাচ্ছে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাহারের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কাছাড় জেলা, দ্বিতীয় ধুবড়ী এবং তৃতীয় স্থানে আছে মরিগাঁও জেলা। নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি, তবে জানা গিয়েছে 500-র বেশি প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। নিম্ন থেকে উজান আসাম, বরাক উপত্যকা সর্বত্র একই ছবি। জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের 234 প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। বহু কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগ দিয়েছেন। সব থেকে অভূতপূর্ব ঘটনা ঘটেছে বিজেপি বিধায়ক পদ্ম হাজারিকার বিধানসভা কেন্দ্রে। নদুয়ার ও সতিয়ার ব্লক কংগ্রেসে যুব কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। একে আসামের রাজনৈতিক ইতিহাসে নতুন নজির বলে অভিহিত করেছেন বিধায়ক হাজারিকা। শোনিতপুরের চারিদুয়ার জেলা পরিষদের প্রতিটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। ও ভোটের আবহে এমন পরিস্থিতি কংগ্রেসের যে দলের অন্দরে দুর্নীতির অভিযোগ সামাল দেওয়া যাচ্ছে না। বিজেপির বিরুদ্ধে প্রার্থীদের ভিত সন্ত্রস্ত করার অভিযোগ তুলে গোটা বিষয়কে দামাচাপা দেওয়ার চেষ্টা করছেন কংগ্রেস নেতারা। এসব অভিযোগের সবটাই অমূলক এমন কথা হয়তো বলা যায় না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন তুলে নিয়ে বিজেপির পাশে দাঁড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে টাকার লেনদেন নিয়ে অভিযোগ এতটাই তীব্রতর হয়ে উঠেছে, দলের নেতারা কিভাবে পরিস্থিতির মোকাবিলা করবেন বুঝতেই পারছেন না। এর মধ্যেই ক্ষুব্ধ কিছু নেতা ভূপেন বোরাকে চিঠি দিয়েছেন। নবগঠিত চমরিয়া বিধানসভা কেন্দ্রের বাসিন্দা সুফিয়া খাতুন লেনদেন নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে চিঠি দিয়েছেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। সেই চিঠিতে সুফিয়া জানান, তাকে প্রার্থিত্বের প্রতিশ্রুতি দিয়ে 10 লক্ষ টাকা নিয়েছেন ভূপেন ঘনিষ্ঠরা, কিন্তু অন্য একজনের কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়ে তাকে প্রার্থী করেছে কংগ্রেস। সুফিয়ার দাবি, তিনি অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছিলেন, প্রার্থিত্ব যখন মেলেনি ওই 10 লক্ষ টাকা তাকে ফিরিয়ে দেওয়া হোক। এর থেকে স্পষ্ট পঞ্চায়েত ভোটে প্রার্থিত্ব দেওয়ার নামে কিভাবে বাজার বসিয়ে দিয়েছিল কংগ্রেস। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।